আজকের ভিডিওর টপিক হলো লাস্ট রাইড টুগেদার। এই কবিতাটির হচ্ছে সেকেন্ড পার্ট। তো চলো শুরু করা যাক। আচ্ছা, ফার্স্ট পার্টে আমরা যেটুকু করেছিলাম সেটা হচ্ছে যে এই কবিতাটির যেই মানে 1 2 3 স্ট্যাঞ্জা, সেই 3 স্ট্যাঞ্জার একটা ডেসক্রিপশন দিয়েছিলাম। আজকে আমরা এই ফোর্থ স্ট্যাঞ্জা থেকে শুরু করব, অর্থাৎ এই যে আমি এখানে মার্ক করে রেখেছি সেখান থেকে। আচ্ছা, ফোর্থ স্ট্যাঞ্জাতে যেটা রয়েছে সেটা হচ্ছে এই যে এখানে বলছে, দ্য ফোর্থ স্ট্যাঞ্জা অফ দ্য লাস্ট রাইড টুগেদার রিফ্লেক্টস অন দ্য পোয়েটস ফিলোসফি অফ লাইফ। বলা হচ্ছে যে ফার্স্ট স্ট্যাঞ্জাতে এসে কবি যে লাইফের প্রতি যে ফিলোসফি, তার যে দর্শনটা, সে দর্শনটা এখানে রিফ্লেক্ট করা হয়েছে বা প্রকাশ পেয়েছে। ব্রাউনিং বিলিভস দ্যাট লাইফ ইজ এভার চেঞ্জিং অ্যান্ড দ্যাট পিপল মাস্ট নট স্টিক টু দ্য পাস্ট বাট ট্রাই টু মুভ অন। ব্রাউনিং এখানে বিশ্বাস করছেন যে লাইফ হচ্ছে সবসময়ের জন্য চেঞ্জ হয় এবং মানুষের কখনোই কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে, কোনো একটা জায়গায় লাইফের, বিশেষ করে পাস্টের কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে এক জায়গায় স্টিক হয়ে আটকে থাকা উচিত নয়, বরং তার সামনে মুভ করা উচিত। As you can see in the very first line in this stanza, the two lovers finally begin on their ride. মানে ঠিক মানে যেমনটা আর কি দেখা যাচ্ছে যে এই স্ট্যান্জার প্রথম লাইনে এই দুইটা যে লাভার, প্রেমিক প্রেমিকা, তারা তাদের যে রাইডটা সেটা শুরু করছে। ঠিক সেরকম ভাবেই এই কবি এখানে যেটা বলছেন যে এরকম ভাবেই মানে কোনো একটা জায়গায় স্ট্রিক্ট না থেকে, আটকে না থেকে লাইফটাকে মুভ করানো উচিত। As they ride, the lover feels his soul smooth itself out, meaning that the feeling that were cramped inside him finally give way to thought. যখন তারা রাইড করছে ঠিক সেই সময়টাতে লাভার ফিল করছে যে মানে সে তার সোলটা খুবই স্মুথলি যেন ইটসেলফ আউট, অর্থাৎ এটা বিকশিত হচ্ছে। এবং এটার যে মিনিংটা সেটা তিনি যেটা বোঝাতে চাচ্ছেন যে এতক্ষণ তার ভেতরে যে ফিলিংসটা আটকে ছিল সেটা এখন তার ভেতরে চিন্তায় মানে পরিণত হচ্ছে সেটা, বা তার ভেতরে বিভিন্ন থট নিয়ে আসতেছে। He feels fresh like as he goes through the wind, like a long cramped scroll fluttering in the wind. Again the metaphor here. এখানে কবি ফ্রেশ ফিল করছেন এখন, যেহেতু তারা এখন সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং বাতাস তাদের চারিদিকে খেলা করছে। এবং এতক্ষণ মানে দীর্ঘ সময় যে আটকে থাকার পরে ঠিক যেন কম্পমান ওয়েতে, অর্থাৎ কাঁপতে কাঁপতে যেন তারা বাতাসের ভেতর দিয়ে আবার মুভ করছে সামনে। এবং এইখানেও একটা হচ্ছে মেটাফোর তারা ইউজ করছে। দ্য লাভার ফিলস হিমসেলফ এসকেপ ফ্রম হিজ পাস্ট হোপ অফ বিং উইথ হিজ মিস্ট্রেস। লাভার ফিল করছে তার নিজেকে, মানে সে যেন তার মিস্ট্রেসের সাথে তার যে অতীতের যে মানে একসঙ্গে থাকার যে আশাটা, সেই আশাটার থেকে সে যেন এসকেপ করতে পারছে, সে যেন বেরিয়ে আসতে পারছে। হি হ্যাজ গট এভার ইট, আচ্ছা গট ওভার ইট, সে যেন এটাকে কাটিয়ে উঠতে পেরেছে। হি কোয়েশ্চেন্স দ্য ইউজ অফ স্টিকিং টু লাইফস ফেলিওর অ্যান্ড মিসড অপরচুনিটিস। সে লাইফের যে ফেলিওরের আটকে থাকা এবং কোনো অপরচুনিটিকে মিস করাটাকে তিনি এখানে প্রশ্নবিদ্ধ করছেন। তিনি বলছেন যে মানুষ আর কি একটা জায়গায় কেন আটকে থাকবে, এরকম আর কি একটা কোশ্চেন তিনি এখানে অ্যারাউজ করছেন। People often think about what could have happened had they said things differently or done things differently. আচ্ছা, মানুষ অনেকেই চিন্তা করে যে হোয়াট কুড হ্যাভ হ্যাপেন্ড, কি ঘটতে পারতো, হ্যাড দে সেইড থিং ডিফারেন্টলি, বলছে যদি এই কোনো একটা বিষয় নিয়ে, অর্থাৎ অতীতের কোনো একটা ফেলিওরকে নিয়ে, মানে যখন যে চিন্তা করে আর কি, সে সবসময় জন্য যে জিনিসটা চিন্তা করে যে আমি যদি এটা করতাম অথবা এটা করতাম অথবা এটা বলতাম কিংবা ওইটা বলতাম, এটা যদি মানে যা যেভাবে করেছি সেভাবে যদি না করে এই অন্যভাবে যদি করা যেত, এই বিষয়টি নিয়ে মানে এখানে কবি বলেছেন যে মানুষ এই জাতীয় চিন্তা করে। অর্থাৎ ফেলিওর, কোনো ঘটনায় ফেলিওর হয়ে গেলে সে তখন এটা হতে পারতো ওটা হতে পারতো এই বিষয়গুলো নিয়ে চিন্তা করে। He argues that he might have cleared some things but missed some others. সে তর্ক করে বা এখানে আর্গু করে যে ওই লোকটি যে আর কি একবার ভুল করেছে বা ফেল করছে, সে হয়তো বা চিন্তা করে কিছু একটা বের করতে পারবে, ঠিক আছে, কিন্তু এই চিন্তা করার সময়ে অ্যাকচুয়ালি সে তার আরও অনেক অপরচুনিটি সে মিস করে ফেলবে। হি ওয়ান্ডার্স হোয়াট হি উড ডু ইফ শি হেটেড হিম
ইফ দ্য ওয়ার্স্ট হ্যাড হ্যাপেন টু হিম, সে অবাক হয়ে চিন্তা করে যে যদি সে তাকে, অর্থাৎ তার প্রেমিকার কথা বলা হচ্ছে, যদি তার প্রেমিকা তাকে ঘৃণা করত তাহলে সে কি করত। ইফ দ্য ওয়ার্স্ট হ্যাড হ্যাপেন, যদি এর চেয়েতেও যদি খারাপ কিছু ঘটতো তাহলে সে কি করত। সো সিইং ইট অ্যাজ হোয়াট ইট ইজ অ্যান্ড লেটিং গো অফ দ্য পাস্ট, হি স্টিক্স টু দ্য প্রেজেন্ট মোমেন্ট। সুতরাং কবি এখানে যেটা করছে যে যা কিছু ঘটেছে ঘটেছে বা যা কিছু অতীতে ঘটেছে সব কিছুকে তিনি এভাবে ছেড়ে দিয়ে বর্তমানকে নিয়ে তিনি চিন্তা করছেন, বর্তমানের প্রতি তিনি স্টিক থাকতে চাচ্ছেন, আটকে থাকতে চাচ্ছেন। দ্য প্রেজেন্ট হোয়ার দে আর হ্যাপি রাইডিং টুগেদার, এবং ওই প্রেজেন্টটি, যে প্রেজেন্টটি আর কি এখন এখন সে তার প্রেমিকার সঙ্গে রাইড করছে, এই প্রেজেন্টে তিনি আটকে থাকতে চাচ্ছেন। তিনি অতীতে যেটা তার রিজেক্টেড হয়েছেন তার এই প্রেমিকার দ্বারা, সেটা তিনি চিন্তা করতে চাচ্ছেন না। অর্থাৎ এই মুহূর্তের যে সুখটা, সেই সুখটাকে তিনি এনজয় করতে চাচ্ছেন। আচ্ছা, এই গেল ফোর্থ স্ট্যান্জা। এবার ফিফথ স্ট্যান্জাতে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে দ্য ফিলোসফিক্যাল রিফ্লেকশন অফ দ্য পোয়েট কন্টিনিউস ইন দিস স্ট্যান্জা, অর্থাৎ এই স্ট্যান্জাতেও তার যে ফিলোসফিক্যাল যে চিন্তাভাবনা সেইটা চলতে থাকবে। দ্য লাভার এগেইন কোয়েশ্চেন্স ইফ হি ইজ দ্য অনলি ওয়ান হু ফেইলস। লাভার এখন চিন্তা করছে সে কি একাই যে শুধু ফেল করেছে, অর্থাৎ আর কি কেউ ফেল করেনি। এরকম ফেলিওর তো প্রত্যেকের মানুষের জীবনেই আসে, এটা আর কি তিনি চিন্তা করছেন। হি হ্যাজ সিন অল মেন স্ট্রাইভস ফর থিংস দে ডিজায়ার বাট নান হু সাকসিডেড। তিনি দেখছেন যে প্রতিটা মানুষই তার যে ইচ্ছা, সেই ইচ্ছা পূরণের জন্য চেষ্টা করে, কিন্তু কেউই কিন্তু পরিপূর্ণভাবে সাকসেস পায় না। অ্যাজ দে রাইড অন হি ফিলস হিজ স্পিরিট ইলেটেড। যখন তিনি তার প্রেমিকার সঙ্গে রাইড করছেন তখন তিনি দেখছেন যে তার স্পিরিট, তার আত্মার ভেতরে একটা সুখ বা একটা শান্তি বা একটা সুখ তিনি লাভ করছেন। দ্য স্পিকার থিংস অফ দ্য ডিস্ট্যান্ট রিজন অ্যান্ড সিটিজ অ্যাজ দে রাইড অন। স্পিকার যখন রাইড করছেন তার প্রেমিকার সঙ্গে, তিনি তার দূরবর্তী যে অঞ্চল বা যে শহরগুলি সেইগুলোর ব্যাপারে চিন্তা করছেন। ইট শোজ দ্যাট হি ইজ লস্ট ইন হিজ ওন থটস। এগুলো আর কি প্রমাণ করে যে সে তার বর্তমানের নিজস্ব চিন্তার ভেতরে ডুবে গেছেন, হারিয়ে গেছেন। Here we need to focus more on the line the word rust by the either side. এখানে আমাদের এই যে ফ্রেজটা the world rust by on either side, এই বিষয়টার উপরে একটু যদি আমরা ফোকাস করি তাহলে যেটা দাঁড়ায়, it may indicate that the world is in a rush but his status has not changed much in spite of the lady love's rejection. এই লাইনটার মাধ্যমে, মানে এই লাইনটাকে যদি আমরা এক্সপ্লেইন করি তাহলে যেটা দাঁড়ায় যে পৃথিবীর অনেক কিছুই হয়তো বা খুব দ্রুত চলছে বা খুব দ্রুত চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু এখানকার যে স্পিকার তিনি চেঞ্জ হননি। তার প্রেমিকার যে তাকে রিজেক্ট করেছেন সেই রিজেকশনের পরেও তিনি চেঞ্জ হননি। হি ইজ ইনডিড হ্যাপি, সে বস্তুত খুবই সুখী, অর্থাৎ তার দুঃখী থাকার কথা কিন্তু আসলে সে সুখী এখনো। The poet argues that everyone labors for success, yet most face failures. কবি এখানে আর্গু করছেন যে প্রত্যেকেই সাকসেসের পিছনে পরিশ্রম করে, যদিও ম্যাক্সিমামই ফেইল করে। অ্যাট দ্য এন্ড অফ ওয়ার্ক উই অফেন সি পিপুল অ্যাচিভ মাচ লেস দেন হোয়াট দে হ্যাড হোপড ফর। কাজের শেষে আমরা প্রায়ই দেখি যে মানুষ যা কাজ শুরু করার সময় যা চিন্তা করে তার সাথে খুব কমই অর্জন করে থাকে। সুতরাং এইটাও একটা ফিলোসফি আর কি। দ্য ভাস্ট আনডান ওয়ার্কস কন্ট্রাস্ট শার্পলি উইথ দ্য স্মল ডান। বলা হচ্ছে যে যা কিছু অর্জন করা হলো, দ্য ভাস্ট আনডান ওয়ার্কস কন্ট্রাস্ট, অর্থাৎ অনেক কাজ যেগুলো করা হয়েছে এবং তার তুলনায় অর্জনটা খুব কম। তো এটাতে একটা কন্ট্রাস্টের কথা তিনি বলছেন, এবং কি আরও অনেক কাজ যেটা পড়ে রয়েছে সেটা করলেও যে অত সামান্য, মানে খুব বেশি যে অর্জনটা হবে এটাও মানে এটা মানে হবে না সেটাও মানুষ জানে, কিন্তু তারপরেও তারা পরিশ্রম করে থাকে। তো এটার কথা বলছে যে মানে পরিশ্রমের তুলনায় অর্জনটা খুব কম, এবং এটা একটা কন্ট্রাস্ট ক্রিয়েট করে, অর্থাৎ পরিশ্রমটা অনেক বেশি সেই তুলনায় অর্জনের যে কন্ট্রাস্ট। We see people's ordinary present contrasting with their high-flying hopes in the past. আমরা দেখি যে জনগণের বা মানে মানুষের
সাধারণ যে বর্তমান সে বর্তমানটাকে, এবং সেটাকে যদি অতীতের যে যখন সে অনেক একবারে হাই ফ্লাইং হোপ করত সেই পাস্টের সঙ্গে যদি তুলনা করি, তাহলে আমরা দেখতে পাবো যে আসলে মানুষের অর্জন কতটুকু সেই বিষয়টা। Thus the lover justifies his achievement in love. এভাবে কবি বা এখানকার যে লাভার, সে তার যে ভালোবাসার ফলে তার যে অ্যাচিভমেন্ট সেটাকে তিনি জাস্টিফাই করার চেষ্টা করছেন। হি ডিজায়ার্স হিজ মিস্ট্রেস লাভ বাট হ্যাজ দিস লাস্ট রাইট নাও। তিনি তার যে মিস্ট্রেসের যে ভালোবাসা সেটা তিনি চেয়েছিলেন, কিন্তু এখন যেটা হচ্ছে তিনি সর্বশেষবারের মতো তার মিস্ট্রেসের সাথে তিনি রাইড করছেন, অথচ এটা তিনি চিরকাল করতে চেয়েছিলেন। দিস ইজ নট এ কমপ্লিট ফেলিওর, ইটস ইনডিড সাম অ্যাচিভমেন্ট। এটা মূলত একেবারে কমপ্লিট ফেলিওর না, এটা কিছু তো মানে একটু অর্জন। অর্থাৎ তিনি তার প্রেমিকার সঙ্গে সারা জীবন থাকতে চেয়েছিলেন কিন্তু সারা জীবন থাকতে পারেননি, কিন্তু এক মুহূর্তের জন্য লাস্টের আইডিয়া এসে তিনি সেই সুখটা অর্জন মানে পাচ্ছেন। সুতরাং এইটাকে তিনি বলছেন যে একেবারে না পাওয়ার চেয়ে কিছুটা তো পাওয়া হচ্ছে। আচ্ছা, এই গেল ফিফথ স্টেঞ্জা। এবার আমরা এই যে সিক্সথ যে স্টেঞ্জা, তো 6 নম্বর যে স্টেঞ্জা, এই স্টেঞ্জা নিয়ে এবার আলোচনা করব। দেখো 6 নম্বর যে স্টেঞ্জাটা, সেই স্টেঞ্জাটাতে কবি যেটা বলছে যে like the past two stanzas of the last ride together, this one also involves the poet's expression of philosophical ideas. বলা হচ্ছে যে বিগত দুইটা যে স্ট্যান্জা অর্থাৎ ফোর্থ এবং ফিফথ, সেই স্ট্যান্জার মতো এই সিক্সথ স্ট্যান্জাটাতেও অর্থাৎ 6 নম্বর স্ট্যান্জাটাতেও কবির যে ফিলোসফিক্যাল যে এক্সপ্রেশন সেটা প্রকাশ পেয়েছে। The lover again argues that the hand and brain never went perfectly paired, meaning action and thought are not necessarily always the same. আচ্ছা, এখানে কবি যেটা বলছেন যে তার যে ভালোবাসা সেই ভালোবাসাটার সাথে আর্গু দেখাতে গিয়ে তিনি যেটা বলছেন যে হাত এবং ব্রেইন কখনোই একসঙ্গে একেবারে জোড়ায় মানে জোড়ায় জোড়ায় কাজ করে না। এর মানে হচ্ছে এটা এরকম যে মানুষ যেটা চিন্তা করে এবং যে কাজটা করে এটা সবসময়ের জন্যই একই রকম হয় না। তত অনেক সময় আমরা একেবারে হাই লেভেলের একটা চিন্তা করি কিন্তু সেই অনুযায়ী কাজ করি না। তো কবি এইখানেই যেটা বোঝাতে মানে এখানে সেটাই বোঝাতে চাচ্ছেন যে ব্রেইন দিয়ে চিন্তা করি এবং হাত দিয়ে সেই কাজটা সেই তুলনায় করি না, অর্থাৎ ব্রেইন এবং হাত একই সঙ্গে কাজ করে না। People think to do something perfect but end up doing the other way. মানুষ চিন্তা করে কোনো একটা কিছু খুব পারফেক্টলি করার জন্য, কিন্তু শেষ পর্যন্ত এই কাজটি শেষ করে অন্যভাবে। Like what the poet says, he has never heard of anyone expressing the true feelings for the heart. কবি ঠিক একইভাবে বলছেন যে তিনি কখনো এমন কারো কথা শোনেন নাই যে তার হৃদয়ের ফিলিংসটাকে ঠিক একইভাবে এক্সপ্রেস করতে পেরেছেন। হি আস্ক হোয়াট উইল অর ডিজায়ার এভার টুক দ্য বডিলি ফর্ম অফ রিয়েলিটি। তিনি জিজ্ঞাসা করছেন এমন কোনো ইচ্ছা বা এমন কোনো কিছু কি আছে বা এমন কোনো চিন্তা রয়েছে যেটা কখনো একেবারে রিয়েল বডিলি ফর্ম ধারণ করেছে বা আকার নিয়েছে। দে আর রাইডিং অ্যান্ড দ্য লাভার ক্যান সি হার মিস্ট্রেস বোজম হেভ। তারা একসঙ্গে রাইড করছে ঘোড়ায় এবং এখানে লাভার দেখতে পাচ্ছে যে তার মিস্ট্রেসের যে বুজুম অর্থাৎ যে বক্ষ সেটা মানে হেপ করছে, অর্থাৎ ওপরের দিকে উঠছে নামছে, এটা এরকম। অ্যাজ ইউ মে হ্যাভ নোটিসড হিয়ার দ্য ওয়ার্ডস আর কনসিস্টেন্ট উইথ দ্য ইমপ্লাইড সেন্সুয়াল নেচার অফ দ্য পোয়েম। এবং এইখানে যদি তোমরা খেয়াল করে দেখো যে এই জায়গাটাতে অ্যাকচুয়ালি কবি এখানে যেই সেন্সুয়াল যে নেচার এই কবিতার অর্থাৎ যে সেক্সুয়াল যে টাচ সেইটা এখানে প্রকাশ পাচ্ছে। The poet then compares his life with that of the statesman and a soldier. এরপরে কবিতার জীবনটাকে একটা স্টেটম্যান এবং সোলজারের সঙ্গে তুলনা করছেন। A statesman's life can be summed up in just 10 lines. বলা হচ্ছে যে একটা স্টেটম্যানের লাইফকে জাস্ট 10 লাইনেই ব্যাখ্যা করা যেতে পারে। He asks what a soldier's work achieves if not death and sadness. তিনি জিজ্ঞাসা করছেন যে একটা সোলজার কি অ্যাচিভ করে মৃত্যু এবং দুঃখ ছাড়া। এ সোলজার ইজ রিমেম্বার্ড অনলি বাই এ ফ্ল্যাগ অন হিজ অনলি বাই এ ফ্ল্যাগ অন হিজ গ্রেভ অ্যান্ড এ স্মল অ্যাবে স্টোন ইন হিজ নেম। তিনি বলছেন যে একটা সোলজার যখন মারা যায় তাকে শুধুমাত্র স্মরণ করা হয় তার নামে, তার কবিতা মানে তার কবরে হচ্ছে পতাকা উড়িয়ে, অথবা তার কবরে একটা হচ্ছে মদ থেকে আনা একটা স্টোন
তার নাম লিখে। কম্পেয়ার টু দ্যাট হি হু লাভস ইজ রিমেম্বার্ড ফর এভার। কম্পেয়ার টু দ্যাট হি হু লাভস ইজ রিমেম্বার্ড ফর এভার। তিনি কম্পেয়ার করছেন যে মানে তাকে যার লাভ হচ্ছে চিরকালের জন্য স্মরণ করা হবে। হি দেয়ারফর সেইজ হিজ লাইফ অ্যান্ড অ্যাজ এ লাভার ইজ বাই ফার বেটার দেন দেয়ার। এবং এর জন্যে তিনি কম্পেয়ার করছেন তার লাইফটাকে একজন স্টেটম্যান এবং একজন সোলজারের চেয়েও আরও বেশি বেটার হিসেবে। অর্থাৎ একজন স্টেটম্যানের লাইফটাকে 10 লাইনেই ব্যাখ্যা করা যায়। একজন সোলজার যে কেবল মারা গেলেই তাকে স্মরণ করা হয়, এর আগে ওইভাবে হয় না, বা তার দুঃখ কষ্ট ওইভাবে কেউ স্মরণ করে না, বা সে দুঃখ কষ্টই শুধু পেয়ে থাকে। কিন্তু তার যে ভালোবাসাটা, সে যেভাবে ভালোবাসছে, এটা চিরকাল স্মরণ করা হবে। সুতরাং এইখানে হচ্ছে তাকে, অর্থাৎ কবি এখানে নিজেকে তার ভালোবাসাটাকে অনেক বেটার মনে করছেন। আচ্ছা, এরপরে যেটা রয়েছে 7 নম্বর যে স্ট্যান্জা, 7 নম্বর স্ট্যান্জাতে আমরা যদি ব্যাখ্যা করি তাহলে, নাও দ্য লাভার কম্পেয়ার্স হিজ সিচুয়েশন টু পোয়েটস। এখন লাভার তার যে অবস্থা কবিদের সঙ্গে তুলনা করছেন। হি পোজেস এ কোশ্চেন বিফোর দ্য পোয়েটস আস্কিং দেম হোয়াট অল দেয়ার পোয়েমস মিন। এখানে স্পিকার তার যেই হচ্ছে কোশ্চেনটা, পরবর্তী কোশ্চেনটা তিনি কবিদের উদ্দেশ্যে করছেন, এবং তিনি তাদেরকে জিজ্ঞাসা করছেন তাদের সকল যে কবিতাগুলি, সেই কবিতাগুলির মানেটা কি, বা কেন তারা এই কবিতাগুলি লিখেন। হি রিমার্ক দ্যাট দ্য পোয়েটস ব্রেইন বিটস ইনটু রিদম। তিনি রিমার্ক করেন বা উল্লেখ করেন যে কবিদের যে ব্রেইনটা, এটা বিট করে রিদমে, অর্থাৎ এই ব্রেইনটা একেবারে ছন্দের অনুযায়ী হচ্ছে বিট করে। দ্য স্পিকার ফার্দার অ্যালিজেস দ্যাট দ্য পোয়েট মেয়ারলি টেলস দ্যাট পিপুল অলরেডি ফিলস। আচ্ছা, স্পিকার আরও যোগ করে বলেন যে এই মানে আরও যে বিষয়টা যোগ করেন সেটা হচ্ছে যে পোয়েটরা সেই কথাগুলোই বলে যেগুলো আসলে সাধারণ মানুষ ফিল করে বা অলরেডি বলে গিয়েছে বা ফিল করেছে, সেটাই। The poet finds the beauty in things the best and uses them in poetry, placing them in rhyme. আচ্ছা, কবিরা যেটা করে থাকে যে সৌন্দর্য, যে কোনো জিনিসের ভেতরে সৌন্দর্য খুব ভালোভাবে দেখতে পায়, এবং তারা সেটা কবিতার ভেতরে ব্যবহার করে, এবং সেই কবিতার যে গতি, সেই গতিটা তারা ছন্দে ছন্দে তুলে থাকে আর কি। দেয়ার ইজ সাম অর রাদার মাস অ্যাচিভমেন্ট। সেখানেও কিছু অথবা কিছুটা বেশি অ্যাচিভমেন্ট রয়েছে। এ রিমার্কেবল ট্রেইট অফ দ্য পোয়েট, অর্থাৎ যেটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে কোনো কবির। বাট ডাজ দ্য পোয়েট অ্যাপ্লাই ইন হিজ ওন লাইফ অল দ্যাট ইজ বেস্ট ফর মেন? কিন্তু এমন কোনো কবি কি রয়েছে যে অ্যাপ্লাই করে তার লাইফে তার সমস্ত কিছু যেগুলো মানুষের জন্য ভালো? এখানে একটা কোশ্চেন করা হচ্ছে যে যা কিছু তিনি মানুষের জন্য ভালো ভালো চিন্তা করে থাকেন, তার নিজের বেলায় কি তিনি এইটা হচ্ছে নিজের লাইফে কি এটা অ্যাপ্লাই করে থাকেন? রাদার দ্য পোয়েট গ্রোস পোর, সিক অ্যান্ড ওল্ড প্রিম্যাচুয়ারলি। বরং কি হয়ে থাকে, কবিরা মানে গরিব জীবনযাপন করে থাকে, অসুস্থ হয়ে পড়ে, এবং কি মানে প্রিম্যাচুয়ারলি, অর্থাৎ অকালেই তারা বৃদ্ধ হয়ে যায়। ডাজ হি এনজয় হিজ ওন বিউটিফুল ফাইন্ডিংস এ বিট মোর দেন দ্য আদার্স, লাইক দ্য লাভার হু নেভার রোট এ পোয়েম টার্নড এ রাইম? আচ্ছা, এখন বলছে যে ওই কবিরা কি তাদের নিজের যে বিউটিফুল ফাইন্ডিংগুলি, সেগুলো কি একটা লাভার লাভার যে কিনা কোনো কবিতাই কখনো লিখেনি তার চেয়েও বেশি এনজয় করতে পারে? অর্থাৎ একটা লাভার যে কখনো কবিতা লেখেনি, সে যতখানি তার লাইফটাকে এনজয় করছে, এই কবিরা যারা লাভ পোয়েম লিখছে, যারা বিউটিফুল থিংসগুলো অন্য মানুষের চেয়ে বেশি জানছে, তারা কি এনজয় করতে পারছে অতটা? এটা এখানকার যে স্পিকার সে কোশ্চেন করছে। হি কনক্লুডস রাইটিং ইজ এ জয় ফর হিম বেটার দেন দ্য পোয়েটস মিউজিং অ্যান্ড সো হি রাইটস। তিনি এই বলে শেষ করেন যে একজন মানে কবিদের যে মিউজিং, কবিদের যে কবিতা লেখা বা কবিতার যে ছন্দ বা যে কবিতা থেকে যে প্রাপ্ত যে আনন্দ, সে আনন্দটা চাইতে তিনি এই রাইডিং করে, তার প্রেমিকার সঙ্গে রাইডিং করে সেই মানে আনন্দটা বেশি পাচ্ছেন, এবং যার জন্যই তিনি রাইড করছেন। আচ্ছা, এরপরে 8 নম্বর যে স্ট্যান্জা রয়েছে, সে 8 নম্বর স্ট্যান্জাতে যেটা বলা হচ্ছে যে this time the focus shift to a sculptor and a musician.
এ পর্যায়ে এসে এই স্পিকারের যে ফোকাসটা, সেই ফোকাসটা যাচ্ছে একজন স্কাল্পচার, অর্থাৎ যে মূর্তি বা প্রতিমা তৈরি করে সে, এবং আরেকটা হচ্ছে মিউজিশিয়ান, অর্থাৎ যে গান করে, তার দিকে। দ্য স্পিকার সেইজ দ্যাট দ্য স্কাল্পচার গেভ 20 a score years to art and became art slaves. স্পিকার বলছে যে একজন স্কাল্পচার সে আর্ট তৈরি করতে প্রায় 20 বছর অতিক্রম, মানে 20 বছর তার লাইফ থেকে ঝেড়ে ফেলে, এবং সে কি হয়, একজন আর্টের স্লেভ হয়ে যায়, আর্টের দাস হয়ে যায়। দ্য স্ট্যাচু দ্য স্কাল্পচার মেক্স ইজ লাইক ভেনাস, দ্য রোমান গডেস অফ বিউটি, আর্ট অ্যান্ড নলেজ টু হিম। যেই স্ট্যাচুটা স্কাল্পচার তৈরি করলো ভেনাসের মতো করে, যেই ভেনাসটা হচ্ছে রোমান গডেস অফ বিউটি, আর্ট এবং নলেজ, ঠিক তার মতো করে সে তৈরি করলো এটা। বাট টু কমন পিপুল লাইক দ্য লাভার, এ মর্টাল গার্ল উইথ ফ্লেশ অ্যান্ড ব্লাড হোল্ডস মোর চার্ম দেন দ্য স্কাল্পচার ক্রিয়েশন। কিন্তু যতই গডেসের মতো করে তৈরি করুক না করো, যতই সৌন্দর্য, বিউটি, আর্ট এবং নলেজেবল হোক না কেন, একজন সাধারণ পিপুল যে কিনা একজন লাভার, সে তার মর্টাল অর্থাৎ নশ্বর যে গার্ল, বা যে গার্ল মারা যাবে একটা সময়, এবং রক্ত মাংসের যে গার্ল, তার ভেতরে যে আনন্দটা সে পেয়ে থাকে, স্কাল্পচার কি তার ক্রিয়েশনের ভেতরে ততটা পায়? তো এখানে কোশ্চেন করছেন যে একজন লাভার তার প্রেমিকা, যে যার সৌন্দর্য, যার যৌবন একটা সময় শেষ হয়ে যাবে, বা যে একটা সময় মারা যাবে, তার ভেতরে যে মজাটা পায়, তো একজন স্কাল্পচার তার এভার লাস্টিং হচ্ছে একজন আর্ট, বা সেটা যত সুন্দর দেবীরই হোক না কেন, তার ভিতরে কি সেরকমটা পায়? পায় না। Likewise, he says the music composer that he has spent all his life making notes and nothing else. ঠিক একই রকমভাবে এখানকার স্পিকার বলছেন যে মিউজিক কম্পোজারও ঠিক একই রকমভাবে সে তার সারা জীবন ব্যয় করে নোট তৈরি করতে এবং সেটা কম্পোজ করতে। ফর হিজ মিউজিক হি রিসিভ সাম প্রেইজ ফ্রম হিজ ফ্রেন্ডস। তার মিউজিকের জন্য সে তার বন্ধুদের কাছ থেকে বা তার শুভানুধ্যায়ীদের কাছ থেকে কিছু প্রশংসা পেয়ে থাকে। হিজ মিউজিক হিটস দ্য ডেক ইন দ্য অপেরা। তার মিউজিকটা হচ্ছে অপেরাতে হিট করে। But we have seen how musical trends go outdated, how fashion ends, making the musician success short-lived. কিন্তু আমরা দেখি যে কিভাবে একজন মিউজিক্যালের, মানে একজন মিউজিককারীর বা একজন সঙ্গীত শিল্পীর গানগুলি কিভাবে আউটডেটেড হয়ে যায়, কিভাবে তার ফ্যাশনগুলি একটা সময় শেষ হয়ে যায়, এবং কিভাবে মিউজিশিয়ানের সাকসেসটা শর্ট লিভ, সেটা আমরা দেখতে পাই। দ্য লাভার কনসিডার্স হিজ লাইফ বেটার দেন দেম অ্যান্ড ইজ কন্টেন্ট উইথ দ্য রাইট। এবং এখানকার যে লাভার, সে কনসিডার করছে যে তার লাইফটা তাদের চেয়ে, অর্থাৎ মিউজিশিয়ান এবং স্কাল্পটারের চেয়ে ভালো, এবং তিনি তার এই বর্তমান রাইড নিয়ে অনেক বেশি সন্তুষ্ট। আচ্ছা, এরপরে আমরা যদি এই নবম যে স্ট্যানজাটা, সেই নবম স্ট্যানজাটাতে যদি যাই, তাহলে যেটা দেখতে পাচ্ছি আমরা, দিস স্ট্যানজা অফ দ্য লাস্ট রাইড টুগেদার উইথ সাম অবসকিউরিটি ইমপ্লাইজ এ কাইন্ড অফ মেটাফিজিক্যাল রিজনিং। অর্থাৎ এই স্ট্যানজাতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে একটা মেটাফিজিক্যাল রিজনিং এখানে দেখানো হয়েছে, এবং যেটা একটু অবসকিউর অর্থাৎ দুর্বোধ্য। অ্যাচিভিং এভরিথিং ইন দিস লাইফ উড লিভ নাথিং ফর দ্য নেক্সট লাইফ। কবি এখানে আরেকটা জিনিস যেটা বলছেন যে এই লাইফেই যদি সব কিছুই অর্জন করে ফেলা হয়, তাহলে পরের লাইফে অর্জন করার মতো আর কিছুই থাকলো না। দ্য লাভার সেজ দ্যাট ইট ইজ ডিফিকাল্ট টু নো হোয়াট ইজ বেস্ট ফর ম্যান। লাভার এখানে বলছে এটা জানা খুবই কঠিন যে মানুষের জন্য, পুরুষ মানুষের জন্য কোন জিনিসটা সবচেয়ে বেস্ট, এটা জানা খুবই কঠিন। বাট এভরি ম্যান শুড কিপ সামথিং ফর দ্য আদার লাইফ। কিন্তু প্রতিটা মানুষেরই কিছু একটা জিনিস রেখে দেওয়া উচিত পরবর্তী জীবনের জন্য। ইফ দ্য স্পিকার গেটস হিজ ডিজায়ার্স অল ফুলফিলড অ্যান্ড এনজয়েড সুপ্রিম ব্লিস ইন দিস ওয়ার্ল্ডলি লাইফ, হি উড নট ফাইন্ড জয় ইন হেভেন। আর্থ বিং সো গুড উড হেভেন সিমস বেস্ট। আচ্ছা, এখানে যেটা বলছে যে স্পিকার এখানে যেটা বলছে যে তার সমস্ত ইচ্ছা যদি পরিপূর্ণ হয়ে যায় এবং সে সব যে সুপ্রিম যে ব্লিস, যে আশীর্বাদ, লাইফের যে সুখ, সেটা যদি এখনই যদি এনজয় করে ফেলে, তাহলে স্বর্গ তার কাছে কিছুই না, বা স্বর্গে গিয়ে সে আর কিছুই পাবে না। সে যেটা বলছে যে পৃথিবীতে যদি সব কিছু পাওয়া হয়ে যায়, তাহলে স্বর্গ কিভাবে বেস্ট হতে পারে।
But having this right, he feels he has achieved enough and won the garland of victory for now. কিন্তু এই যে রাইড, তার প্রেমিকার সঙ্গে যে রাইডে তিনি গেছেন, তো বলছে যে এই রাইডের ফলে তিনি ফিল করছেন যে তিনি অনেক মানে পর্যাপ্তই পেয়েছেন, অ্যাচিভ করেছেন, এবং তিনি তার এখনকার মতো তার ভিক্টোরির যে মালা, সেই মালাটা তিনি পরিধান করেছেন। হিজ ফেলিওর ইন লাভ হিয়ার মিনস সাকসেস ইন আদার ওয়ার্ল্ড। তার ব্যর্থতা এই পৃথিবীতে, অর্থাৎ তার ভালোবাসায় ব্যর্থতা এই পৃথিবীতে মানে হচ্ছে পরবর্তী ওয়ার্ল্ডে, পরবর্তী জীবনে গিয়ে তিনি সফল কাম হবেন। He truly believes that he would reunite with his mistress again in heaven. Now heaven and she are beyond this ride. তিনি খুব ভালোভাবে বিশ্বাস করেন যে সে এবং তার যে প্রেমিকা তারা পরবর্তী জীবনে গিয়ে স্বর্গে গিয়ে আবারও পুনরায় মিলিত হবেন, এবং এখন হেভেন এবং তার যে রাইড, সেটা দুটাই মানে হেভেন এবং সে দুটাই তার রাইডকে ছাড়িয়ে গেছে। এরপরে সর্বশেষ যে স্ট্যাঞ্জা, অর্থাৎ 10 নম্বর যে স্ট্যাঞ্জা, সেই স্ট্যাঞ্জাতে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে দ্য পোয়েট কামস আউট অফ হিজ ওন রিউমিনেশনস অ্যান্ড অবজার্ভস হিজ মিস্টেক্স। এবার কবি এখানে তার যে মানে প্রেমিকা, সেই প্রেমিকাকে সে হচ্ছে অবজার্ভ করছে, দেখছে, এবং সেই সঙ্গে সে মানে কিছু একটা রোমন্থন করছে, কিছু একটা রিফ্লেক্ট করার চেষ্টা করছে। হি নোটস দ্যাট শি হ্যাজ নট স্পোকেন এ ওয়ার্ড ইয়েট। তিনি এখন খেয়াল করছেন যে তার যে প্রেমিকা এখন পর্যন্ত তার মানে একটা কথাও বলেনি। মোর হাউএভার হার কোম্পানি হ্যাজ বিন এ হেভেনলি ব্লিস ফর হিম। যদিও মানে যাই হোক, তার যে কোম্পানি, তার যে মানে স্পর্শ, সেটা তাকে একটা হেভেনলি সুখ দিয়েছে অলরেডি। ম্যান হ্যাজ অলওয়েজ লুকড আপওয়ার্ড ইন সার্চ অফ হেভেন ইন দ্য স্কাই। মানুষ সবসময় ওপরের দিকে তাকায় হচ্ছে স্বর্গ খোঁজার জন্য, আকাশের ওপরের দিকে তাকায়। দিস হেভেন ইজ সিম্বলিক অফ দ্য বেস্ট ম্যান ক্যান ইম্যাজিন। বলা হচ্ছে যে এই হেভেনটা বেস্ট ম্যান যারা, তাদের কাছে মানে তারা যেটা ইমাজিন করে সেটার কাছে সিম্বলিক। সো হিজ রাইডিং উইথ হিজ মিস্ট্রেস ইজ হেভেনলি এনাফ ফর হিম অন দিস আর্থ। সুতরাং তার যে রাইডিং, সে যেটা রাইড করছে তার মিস্ট্রেসের সাথে, সেটা হচ্ছে অনেকটাই হেভেনলি এই পৃথিবীতেই, অর্থাৎ এই পৃথিবীতে তিনি যেন স্বর্গীয় সুখ লাভ করছেন। দ্য লাভার ফিলস he need not to go heaven if he continue to ride like this with his beloved. লাভার এবার ফিল করছেন তার স্বর্গে যাওয়ার যে প্রয়োজনীয়তা সেটা আর নেই, মানে সেটা থাকবে না যদি সে তার ভালোবাসার সহিত, তার প্রেমিকার সহিত এইভাবেই লাইফটা মানে রাইডটাকে সে কন্টিনিউ করে যেতে পারে। He wishes that this very moment could become an entirely could become an eternity, so the last ride together can be forever and ever. তিনি ইচ্ছা করছেন যে এই মোমেন্টটাতেই যেন মানে বিকাম অ্যান ইটারনিটি, অর্থাৎ এই সময়টাতেই যেন একটা ইটারনিটি চলে আসে, এবং এইটাই এই যে লাস্ট রাইড তার প্রেমিকার সঙ্গে করছেন, এটা যেন কখনোই শেষ না হয়। অর্থাৎ এখন এই মুহূর্তে যদি তার মানে পৃথিবীটা ধ্বংসও হয়ে যায়, তারপরেও তার কাছে কোনো ইয়ে নাই, কেননা এটা যদি ঘটে তাহলে তার এই যে প্রেমিকার সঙ্গে থাকাটা তার চিরকালীন হবে। সুতরাং এটা তিনি চাচ্ছেন। দ্যাট ওয়ে দিস আর্থ উড প্রুভ টু বি এ হেভেন ফর হিম। এবং এইভাবেই এই আর্থটা তার কাছে হেভেনে পরিণত হবে, এটা তিনি বলছেন। অর্থাৎ এই যে স্পিকার, তিনি সেই কথাটা বলছেন। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই যে কবিতাটি যেটা এখন আমি শেষ করলাম, এই কবিতাটি দুই তিন রকম ভাবে এখানে হচ্ছে। একটা হচ্ছে, প্রথমে বলা হচ্ছে যে সে তার প্রেমিকার কাছে তার ভালোবাসায় ফেলিয়ার হচ্ছে, এবং পরবর্তীতে তিনি তার প্রেমিকার কাছে একটা রাইড চেয়ে নিচ্ছেন, প্রেমিকার সঙ্গে রাইডে থাকছেন, এবং রাইডে থাকতে থাকতে তিনি তার প্রেমিকার প্রতিটি মুভমেন্ট মানে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করছেন, এবং ভালোভাবে যখন পর্যবেক্ষণ করছেন, তিনি একটা সময় তার এই মুহূর্তটাকে অনেক যেমন মিউজিশিয়ান, স্কাল্পটর, এদের বা স্টেটম্যান বা সোলজার, এদের সঙ্গে তুলনা করছেন, এবং তুলনা করে তিনি বলছেন যে ওদের চাইতে তিনি বেটার অবস্থানে আছেন, ওদের চাইতে তার অ্যাচিভমেন্টটা অনেক বেশি, এবং তিনি এটাকে একটা ফিলোসফিক্যাল রূপ দিচ্ছেন, এবং ফিলোসফিক্যাল ওয়েতে তিনি তার নিজের এই ফেলিওরকে একটা সান্ত্বনা দিচ্ছেন, এবং সেই সঙ্গে তিনি তার
আরো একটা কথা বলছেন যে তিনি হেভেনলি সুখটা তিনি পাচ্ছেন তার এই প্রেমিকার সঙ্গে, এবং তিনি সবশেষে যেটা বলছেন যে তিনি এই সুখটা যদি কন্টিনিউ হতে থাকে তিনি আর কি হেভেনে যেতেও চান না, এইখানেই তিনি থেকে যেতে চান এবং তার এই মুহূর্তটাকে তিনি চিরকালই মানে ধরে রাখতে চান। তো এই হলো অ্যাকচুয়ালি এই কবিতাটির যেই সামারি স্ট্যাঞ্জা বাই স্ট্যাঞ্জা। আশা করি এইটা তোমাদের ভালো লাগবে এবং এই আলোচনা থেকে তোমরা এই সামারিটা খুব ভালোভাবে বুঝতে পারবে। এটা 3টা পার্টে করতে চেয়েছিলাম কিন্তু 2টা পার্টেই শেষ করলাম, কারণ এটা বেশ ইজি, এই জন্য শেষ করে দিলাম। আশা করি তোমাদের কাজে লাগবে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো, নতুন কোনো কবিতা বা ড্রামা বা নোভেলের ওপরে। তো সে পর্যন্ত আহ, অপেক্ষা করতে থাকো, এবং যদি এই ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো এবং সেই সঙ্গে শেয়ার করো। আর যদি সাবস্ক্রাইব করো, মানে সাবস্ক্রাইব করে থাকো অলরেডি, তাহলে ধন্যবাদ। আর যদি না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করো। তোমাদের পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য তোমার সাথে বেল বাটনটিও চাপ দিয়ে রাখো। তো ঠিক আছে, আজকে পর্যন্তই। পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসবো। টিল দেন, আল্লাহ হাফেজ।